নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চরী জিরো আওয়ার নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে জিরো আওয়ারের যে বিষয় আমাদের আলোচনা থাকবে, বন্দে মাতরম নিয়ে এবার নয়া নির্দেশিকা কেন্দ্রের সঙ্গে এবং সেদিকে আমাদের নজর থাকবে। তার কারণ নিউজ রুমে এবং শুধু তাই না, জিরো আওয়ারে আমরা প্রতিদিন আন্তর্জাতিক জাতীয় স্তরের প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যখন আমরা তুলে ধরি সঞ্চারী, কিন্তু আজকের জিরো আওয়ারে এমন একটি বিষয় যেখানে কিন্তু তার সঙ্গে জড়িয়ে রয়েছে দেশাত্মবোধ এবং একাগ্রতার বিষয়টি। তার কারণ বন্দে মাতরম নিয়ে আমাদের নতুন করে বলার হয়তো কিছু নেই এবং বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ইতিমধ্যে আমরা পূরণ করে ফেলেছি। আর এই বন্দে মাতরম নিয়ে কিন্তু নয়া নির্দেশিকা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং যেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে নতুন একটা নির্দেশিকা জারি করা হচ্ছে। কারণ আমরা জানি যে জাতীয় সঙ্গীত আর রাষ্ট্রীয় সঙ্গীত এবার বন্দে মাতরম গাইতে হবে এবং একই সঙ্গে এই নিয়ে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, মূলত আমরা জানি যে বন্দে মাতরম এটি একটি 3 মিনিট 10 সেকেন্ডের একটি সংস্করণ। আর এই 3 মিনিট 10 সেকেন্ডের যে সংস্করণ, যার মধ্যে কিন্তু 6টা স্তবক রয়েছে। এই 6টা স্তবকই গাইতে হবে এবং যখনই জনগণ মন গাওয়া হবে তার আগে বন্দে মাতরম গাওয়ার কথা বলা হয়েছে। কোথায় কোথায় বাজবে সঞ্চারী, এগুলো কিন্তু বিশেষভাবে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোথায় জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে, যেখানে রাষ্ট্রপতির আগমন কিংবা তার চলে যাওয়ার সময় জাতির উদ্দেশ্যে যখন তিনি বক্তব্য রাখবেন বা বলা যায় ভাষণ দেবেন, ঠিক সেই সময় তার আগে ও পরে রাষ্ট্রীয় এই সঙ্গীত অর্থাৎ বন্দে মাতরম গাওয়া হবে বা বাজানো হবে। আর একই রকমভাবে রাজ্যপালদের আগমনের বা ভাষণের পরেও কিন্তু বন্দে মাতরম গাওয়া বা বাজানোর জন্য নির্দেশিকার কথা বলা হয়েছে সঞ্চারী। একেবারেই তাই, এবং পাশাপাশি মাতৃভূমির প্রতি শ্রদ্ধা বোধ জাগিয়ে তুলতে এই নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে বন্দে মাতরমের 3 মিনিট 10 সেকেন্ডের এই সংস্করণ, যার 6টি স্তবক রয়েছে এবং বিভিন্ন সরকারি অনুষ্ঠানে বাজানো কিংবা গাওয়া উচিত। এবং জাতীয় পতাকা উত্তোলনের সময়, যেমনটাই তুমি বলছিলে শর্মিষ্ঠা, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং ভাষণের আগে ও পরে বন্দে মাতরম গান বাজানো কিংবা গাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়া এবং বাজানো বাধ্যতামূলক করা হলো স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং শুধু তাই নয়, তুমি একটা জিনিস দেখো, কারণ আমরা জানি যে কারণ একটা জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রীয় সঙ্গীত, তার একটা হচ্ছে জাতীয় যে গান, অর্থাৎ এই বন্দে মাতরম জনগণ মন এবং সত্যি সাধারণ নাগরিকদের মধ্যে একটা দেশাত্মবোধের সঞ্চার করা। এবং যখন এটি গাওয়া হবে তখন দাঁড়িয়ে পড়তে হবে। আমরা জানি জনগণ মন যখন গাওয়া হয় আমরা কিন্তু অবশ্যই শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে সেই জনগণ মন যে গান সেটাও কিন্তু আমরা দাঁড়িয়ে পরিবেশন করি। এবার এক্ষেত্রেও ঠিক একই কথা বলা হয়েছে এবং যেখানে জাতীয় গান বন্দে মাতরম বাজানো বা গাওয়া হলে দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। এবার এর কতগুলো একটা প্রেক্ষাপট থাকছে সঞ্চারী। তার কারণ হচ্ছে যে হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত কেন, তার কারণ আমরা বেশ কিছু জায়গা থেকে প্রতিক্রিয়াও পেয়েছি। একের পর এক প্রতিক্রিয়াগুলো একটু পরে আপনাদের শোনাবো যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই সিদ্ধান্ত অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে কিভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তার একটা ব্যাখ্যায় অবশ্যই আসবো, কিন্তু আমরা একটু আলোচনার জন্য একটু যাব। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালও যোগ দিয়েছেন ইতিমধ্যে। অমিতাভদা স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। আজকে জিরো আওয়ারের প্রেক্ষাপটটা সত্যি একটু অন্যরকম। ইতিমধ্যে আপনি হয়তো শুনেছেন যে বন্দে মাতরমকে এবং বিশেষভাবে দাঁড়িয়ে গাওয়াতে হবে বা বাজবে, বা যদি বলি নতুন করে এই কেন্দ্রের এই নয়া নির্দেশিকা। শুরুতে প্রশ্ন রাখি যে হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো কেন কেন্দ্রকে, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখুন, প্রকৃতপক্ষে এই নির্দিষ্ট সঙ্গীতটি 150 বছর তার ইতিহাসকে স্পর্শ করলো। তার যেমন একটা ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত দিক রয়েছে, কিন্তু তাকে সেলিব্রেট করবার জন্য, তাকে উদযাপন করবার জন্য এই যাবতীয় উদ্যোগে বাধ্যতামূলক কোনো কিছু না করলেই বোধহয় ভালো হতো। কথাটা এই কারণে বলছি যে কোনো গান, ধরুন আমাদের দেশের জাতীয় সঙ্গীত আছে, সেই জাতীয় সঙ্গীত আপামর ভারতবাসী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই তা গান করেন এবং সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে শ্রদ্ধার সঙ্গেই তা পরিবেশিত হয়। বন্দে মাতরম গানটি এদেশের জাতীয় সঙ্গীত হবে কিনা সে বিষয়ে কিন্তু একটি বড় বিতর্ক
আমাদের সংবিধান রচনার প্রাক পর্বে ঘটে গেছে, এবং তার প্রেক্ষিতকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আজকের তারিখেও কিন্তু সেই গান রাষ্ট্রীয় স্তরের একটি বাধ্যতামূলক সঙ্গীত হয়ে ওঠার ক্ষেত্রে একই প্রশ্নকে পুনরুচ্চারিত করবে। যেমন প্রথমত এই গানটি বাংলা এবং সংস্কৃত ভাষার সম্মিলনে রচিত। যারা সংস্কৃত ভাষাকে পড়েননি, জানেন না, উচ্চারণ করতে পারেন না, তারা যদি ভ্রান্ত উচ্চারণে, বিভ্রান্তিকর স্ক্যানে এই গানকে গান বা এই গানকে আবৃত্ত করেন, তাহলে কিন্তু সে গানের অমর্যাদাই হয়। অর্থাৎ আমি সংস্কৃত উচ্চারণ প্রণালী জানি না, অভ্যস্ত নই, তথাপি আমাকে যদি সংস্কৃত স্তবক আমাকে বলতে বলা হয়, সেক্ষেত্রে আমার যে উচ্চারণ ত্রুটি হবে তাতে শুধু ভাষাটির নয়, সমগ্র গানটির অবমাননার সামিলটা। কিন্তু রাষ্ট্রীয় কোনো প্রতীকীর প্রতি অবমাননাকর কিছু করা চলে না। তুলনামূলকভাবে আমাদের যেটি জাতীয় সঙ্গীত, তাতে কিন্তু এই যুক্ত বর্ণের প্রভাব অনেক কম। সংস্কৃত ভাষার যাকে বলা হয় তৎসম শব্দ, তার যে সমাহার ঘটেছে সেগুলো অত্যন্ত সরল উচ্চারণের প্রণালীতে উচ্চারিত হতে পারে। অতএব সেটি সহজেই আপামর ভারতবাসীর জিভে উঠে আসতে পারে। যদিও প্রদেশ ভিত্তিতে আমরা সেই গান গাইবার সময় বিভিন্নতা দেখতে পাই, এতৎসত্ত্বেও তার মূল কাঠামোটি প্রায় অবিকৃত থাকে। এটা একটা দিক। দ্বিতীয়ত, এই গানের মর্মবাণীতে যে বন্দে মাতরম, মাকে বন্দনা করার কথা বলা হয়েছে, সেই মাতৃত্বকে এক একভাবে এক এক সম্প্রদায় দেখে থাকেন। ফলে মাতৃত্বের প্রশ্নটিকে মা পূজ্য না দেবতা পূজ্য, এবং মা এবং দেবতাকে বঙ্কিম যখন একাকার করে দিচ্ছেন এখানে, তো হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বং নমামি কমলাম অমলাম মথুরাম সুজলাং সুফলাং মাতরম। দেশ, দেবী, মা সব যখন একাকার হয়ে যাচ্ছে তার চিন্তায়, তার চেতনায়, চৈতন্যে, তখন এই একীকরণ অনেক সম্প্রদায় সম্ভবত সেভাবে নেন না। তাদের কাছে ঈশ্বর একটি আলাদা সত্তা, একটি আলাদা অস্তিত্ব, একটি আলাদা পরিচিতি, মা একটি আলাদা পরিচিতি, তার একটি সত্তা, তার আলাদা একটা অবস্থান আছে, এবং দেশ আরেকটি পরিচিতি, দেশের আরেকটি আলাদা সত্তা আছে। এই তিন সত্তাকে তারা এক বিন্দুতে হয়তো মিলিত করতে রাজি নাও হতে পারেন বা হন না, ঐতিহাসিকভাবেই হননি। তাদের ধর্মীয় সাম্প্রদায়িক বুদ্ধি তাদেরকে সেই দিকে পরিচালিত করে না। কিন্তু বঙ্কিম সাহিত্যিক বলেই, কল্পনা প্রবণ বলেই তিনি এই কাজটি করে ফেলেছেন। যদিও ধর্মীয় অর্থে আমাদের মানে সো-কল্ড হিন্দু ধর্মেও কিন্তু দেশ, দেবী এবং মা, এই তিন সত্তার ভেতরে মাতৃত্ব এবং ঐশী ভাব অর্থাৎ দেবতা মিলেমিশে একাকার হয়, কিন্তু সেখানে দেশ বা রাষ্ট্র মিলেমিশে যায় না তার সঙ্গে। কিন্তু বঙ্কিম তার কল্পনা প্রবণতা দিয়ে, অন্তত স্বাধীনতা সংগ্রামের যে প্রেক্ষাপটে আনন্দমঠ রচিত হয়েছে, সেই সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটকে মাথায় রেখে, সেইখানে তিনি কিন্তু এই তিন বিন্দুকে একাকার করে দিয়েছিলেন। এই একীকরণের ক্ষেত্রে এমনকি খ্রিস্টীয় ধর্ম অবলম্বী যারা, তাদেরও কিন্তু এই জায়গাটায় সে একভাবে মেলে না। কিন্তু বঙ্কিমের রচনাকে আজকে যদি আমরা বাধ্যতামূলক করে দিই, তাহলে দেশপ্রেমের এই প্রতীকীটিকে জোর করে প্রায় চাপিয়ে দেওয়ার সামিল হয়। মুশকিল হচ্ছে দেশপ্রেম জোর করে চাপিয়ে দেওয়া যায় না। এবং যদি আমরা হিসেব করে দেখি, ইতিহাসকে যদি পাল্টে দেখি, যে জাতীয়তাবাদ কে নিয়ে আজকে আমরা আবার নতুন করে আলোড়িত হচ্ছি বন্দে মাতরমের এই 150 বছরে, সেই জাতীয়তাবাদের উত্থান বা শুরুয়াতটা, তার অঙ্কুরোদ্গম কিন্তু খুব শুভ অর্থে নয়। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের পর যখন সমস্ত ফরাসি প্রদেশ বিশৃঙ্খলা, অনাচার, অরাজক পরিস্থিতির মধ্যে হাবুডুবু খাচ্ছে, তখন এই বিশৃঙ্খল জাতিকে একত্রিত করবার একটি কৌশল, রাজনৈতিক কৌশল হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট এই ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের ধারণা দিলেন, এবং দেশপ্রেমের মাধ্যমে ফরাসি জাতিকে ঐক্যবদ্ধ করে সুশৃঙ্খল একটি কাঠামোর ভেতরে নিয়ে আসার জন্য তৎপরতা দেখালেন। এবং তারপর এইটা হয়ে গেল সারা পৃথিবীতে মুক্তিকামী মানুষের বা রাষ্ট্র যারা চাইছে। একেবারে অমিতাভ বাবু, আসছি আপনার কাছে, একটা প্রশ্ন নিয়েই আসবো আমি, কিন্তু তার আগে আমরা শোনাই যে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসছে। সেক্ষেত্রে প্রথমেই আমি শোনাতে চাইব কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, শুনুন। এটা হয়েছে, এটা মানে একেবারে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত।
এবং এই সিদ্ধান্ত যারা বিরোধিতা করছে তাদেরকে বলবো যে আপনারা দয়া করে তাহলে এখনো যে কংগ্রেসের বিরোধিতা করছে তার মানে কংগ্রেস ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যাকে আমরা খুব সম্মান জানিয়ে বাবু রাজেন্দ্র প্রসাদ বলি, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে কংগ্রেস বিসর্জন দিচ্ছে, তাই তো? কেননা তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি হিসেবে নভেম্বর 1949 যেদিনকে 26 নভেম্বর 1949 যেদিন কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, সেখানে প্রস্তাব রাজেন্দ্র প্রসাদ সেই প্রস্তাব পারিত করে স্টেট করেছিলেন যে বন্দে মাতরম সমভাবে সম্মানিত হবে এবং জনগণমনের সমমর্যাদা পাবে। এদিকে বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকা, সব মিলিয়ে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এর মধ্যে ষড়যন্ত্রের তথ্য সামনে আনছেন। আমরা কথাও বলেছিলাম বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে, এবং অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে সুজান চক্রবর্তী, তারা প্রত্যেকেই কিন্তু পরিকল্পনা করে কেন্দ্রের এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে তারা তোপ দাগছেন। একে একে প্রতিক্রিয়া। বন্দে মাতরম অতি প্রিয় গান, বাঙালির লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন। আরএসএস, বিজেপি জীবনে কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করেনি, বন্দে মাতরম ধ্বনি দেয়নি। তারা জাতীয় সঙ্গীত গাইতো না, বন্দে মাতরমও গাইতো না। সুখের বিষয় তারা জাতীয় সঙ্গীতকেও মেনেছে এবং এখন বন্দে মাতরমকেও মানছে। আমাদের দেশের গান দুটোই, একটাকে রাষ্ট্রগান, একটাকে রাষ্ট্রসঙ্গীত, মানে জাতীয় সঙ্গীত হিসাবে আমরা সবাই মেনে চলি। একটা ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যানথেম, ব্যাপারটা কিছুই না, যেমন চলছিল তেমনই চলছে, কোনো অসুবিধা কিছু নেই। পার্লামেন্টের মধ্যেও আমরা দেখেছি এইভাবে বন্দে মাতরম হয়, আবার জাতীয় সঙ্গীত হয়, এক একটা সময় এক একটার জন্য বড় থাকে। এটা নিয়ে অযথা একটা বিতর্ক তৈরি করে ভারতবর্ষ জুড়ে এই বিজেপি পার্টির একটা নয়া স্লোগান তৈরি করার মধ্যে দিয়ে আমার মনে হয় আরো সমাজটার মধ্যে অকারণে বিতর্ক বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য, এবং আমাদের যা কিছু ভারতবর্ষের অতীত আর কি, মানে অতীত হিসেবে বলছি যে স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে চলেছি সংবিধান রচনা করার মধ্য দিয়ে সেই ব্যবস্থাটাকে উল্টে দিতে চাইছে। সংবিধান স্বীকৃত জাতীয় সঙ্গীত কিন্তু বন্দে মাতরম নয়। কারোর ইচ্ছা হলে কেউ কোনো গান গাইবেন, গান গাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, সেটা কারোর পছন্দ হতে পারে, কারোর পছন্দ না হতে পারে, কিন্তু জাতীয় সঙ্গীতের মর্যাদা সংবিধান সম্মত না, সেটা নেই। এক, দুই, অতএব ম্যান্ডেটরি রাষ্ট্রপতি যাওয়ার আগে, রাষ্ট্রপতি যাওয়ার পরে এটা কি করে হয়? হবার কথা নয়। জেনে বুঝে পরিকল্পনা করেই করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে রবীন্দ্রনাথ ঠাকুররা কম বোঝেন গানের ব্যাখ্যা, মানে গুরু অর্থ, সেটা বেশি বোঝেন অমিত শাহরা। দুর্ভাগ্য এটা, আমাদের দেশ এটা এমন জায়গা থেকে চলছে যে অমিত শাহরা আমাকে রবীন্দ্রনাথের চাইতেও বেশি বোঝেন। একবারই তাই। শর্মিষ্ঠা, আমাদের সঙ্গে অমিতাভ বাবু রয়েছেন, আমি একটু অমিতাভ বাবুর কাছে যাই। আমরা শুনলাম অমিতাভ বাবু বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া, এবং বিরোধীরা বলছেন যে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আপনিও যেমনটাই বলছিলেন যে এই গোটা নির্দেশ, এইটা কি স্বতঃস্ফূর্ত হওয়া অনেক বেশি প্রয়োজন ছিল বাধ্যতামূলক হওয়ার থেকেও? একেবারে মোক্ষম প্রশ্নটি তুমি রেখেছো। দেশের সংক্রান্ত, মানব চেতনা সংক্রান্ত, জাতীয়তা বোধ সংক্রান্ত যে কোনো বিষয় স্বতঃস্ফূর্তভাবে উঠে আসাটাই কাম্য। তাকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু সেটা দেশপ্রেম, মানে কোনো কিছুর প্রতি প্রেম যেমন জোর করে চাপিয়ে দেওয়া যায় না, তেমনি এই প্রতীকীগুলো, এই প্রতীকী দেশপ্রেমের এই প্রতীকী অনুষ্ঠানগুলো, সঙ্গীতগুলো, এগুলোকেও যদি চাপিয়ে দেওয়া হয়, অনেকে তা যদি গ্রহণ না করেন, তাহলে তার প্রতি অশ্রদ্ধাই বরং প্রকাশিত হয়। আজকে মানুষ অনেক বেশি সচেতন, অন্তর থেকে যেটা তুলে দেবেন
শ্রদ্ধার সঙ্গে তুলে দেবেন, তাকে লালনও করবেন শ্রদ্ধার সঙ্গে, কিন্তু যদি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেইখানেই কিন্তু বিতর্ক তৈরি হয়, সেইখানেই কিন্তু বিবাদের জায়গা তৈরি হয়। এতদিন পর্যন্ত যে কথা অধীরবাবু বলেছেন, আমার তার কথা অত্যন্ত যুক্তিপূর্ণ মনে হচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান দুই তো পাশাপাশি ছিল, কোনোটার তো অমর্যাদা করা হচ্ছিল না, কেউই তো অমর্যাদা করছিলেন না। এবং তাহলে আজকে বাধ্যতামূলক ভাবে চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যে বাস্তব সমস্যাগুলোর কথা আমি বললাম, এক হচ্ছে এই গানের যে চিন্তা বিন্দু, সেই চিন্তা বিন্দুতে যেভাবে দেবী বা দেবতা, রাষ্ট্র এবং জননী একাকার হয়ে যান, সেটার সঙ্গে সকল সম্প্রদায় সহমত নাও হতে পারেন তার মর্মবাণীর সঙ্গে। এবং দ্বিতীয়ত, এতে বাংলা এবং সংস্কৃতের সরাসরি যে প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগ যদি উচ্চারণে আনা না যায় তাহলে গানটির অবমাননা হবে। অর্থাৎ কিনা শুদ্ধভাবে যদি গীত না হয় তাহলে গানটির অবমাননা হওয়ার শামিল সেটার পথ কেন বাধ্যতামূলকভাবে খুলে দেওয়া হচ্ছে? সুতরাং আমার মনে হয় এই বিষয়টি এই বন্দে মাতরমের 150 বর্ষকে উদযাপনকে উপলক্ষ করে তাকে নিয়ে অনুষ্ঠান হোক, আলোচনা সভা হোক, তাত্ত্বিক আলোচনা হোক, বিতর্ক হোক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই মর্মে দরকার হলে কেন্দ্রীয় সরকার যদি তার তথ্য সম্প্রচার মন্ত্রককে দিয়ে সম্ভব হয় বিদ্যালয়গুলিতে এই গানের ইতিহাস, উপন্যাসের কোন অংশে আছে, তাকে প্রথম বঙ্কিম রচনা করবার পর বঙ্গদর্শনে কোথায় ছাপা হয়েছিল, তাতে সুর কারা কারা দিয়েছেন, অর্থাৎ যদুভট্ট কি সুর দিয়েছিলেন, রবীন্দ্রনাথ তাকে কি সুর দিলেন, এবং সেইটা যখন কংগ্রেসের অধিবেশনে গাওয়া হলো তার কি প্রতিক্রিয়া হলো, এই গানকে কেন্দ্র করে সংবিধান সভায় যে তর্ক বিতর্ক আলাপ আলোচনা হয়েছে, রাষ্ট্রগান হয়ে ওঠার ইতিহাস, এই যে এক্সিবিশনের মতো করে সমস্ত বিদ্যালয়গুলোতে, দেশের সমস্ত বিদ্যালয়গুলোতে প্রদর্শনীর ব্যবস্থা হোক না কেন। ইতিহাসের শরীর, ইতিহাসের আবেগের সঙ্গে এইভাবেই তো আরো বৃহত্তর মানুষকে যুক্ত করা যায়। তা না করে শুধুমাত্র তার ওপর থেকে ওই পুরো কেকের ওপর থেকে চেরিটুকু তুলে নিয়ে সকলের মুখেই যে জোর করে ঠুসে দেওয়ার চেষ্টা, এই যে খুব সুস্থ বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা না হলেই ভালো, আমরা অন্তর থেকে বোধহয় তাকে আরো শ্রদ্ধার সঙ্গে লালন করতে পারি। এবং এইভাবে অন্তত আর যাই হোক দেশাত্মবোধ জাগরণ করা সম্ভব নয়। অমিতাভ দা একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, আরো কয়েকটা দিক আছে, একটু আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মনে করছি। অমিতাভ দাকে সঙ্গে রেখে আমি আর সঞ্চারী দ্রুত একটা বিরতির পর ফিরছি জোরো আওয়ারে, সঙ্গে থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতির পর এবং সঙ্গে রয়েছেন অমিতাভ কাঞ্জিলান। অমিতাভ দা, একটু আপনাকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। অন্যদিকে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন, খালেদের কাছে আসবো। খালেদ, এবার বন্দে মাতরম নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, এবং এই মুহূর্তে জানতে চাইবো যে এখন এই সময় এই নির্দেশিকা ঠিক কতটা প্রয়োজনীয়তা, মানে কতটা গুরুত্ব রাখছে? একেবারে দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে কোন কোন ক্ষেত্রে এই বন্দে মাতরম বাজানো হবে। সেখানে যেটা বলা হচ্ছে যে এই নির্দেশিকাতে যে জাতীয় পতাকা উত্তোলন করার সময় কিন্তু বন্দে মাতরম বাজাতে হবে, এবং তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আগমন বা তার যাওয়ার সময় কিন্তু এই বন্দে মাতরম বাজাতে হবে। এছাড়া যেটা বলা হচ্ছে যে যদি জাতীয় উদ্দেশ্যে যদি ভাষণ দেন রাষ্ট্রপতি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই বন্দে মাতরম আমাদের যে রাষ্ট্রীয় গীত সেটা বাজাতে হবে। এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে কাউকে যদি পদ্ম সম্মান দেওয়া হয় সেই সময়ও কিন্তু এই বন্দে মাতরম বাজাতে হবে। একইভাবে রাজ্যপাল যখন আসবেন বা যাবেন সেক্ষেত্রেও কিন্তু বন্দে মাতরম বাজানো হবে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে তাদের যে গাইডলাইন রয়েছে এমএসের, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন সময় এই বন্দে মাতরম বাজাতে হবে। তার কারণ হচ্ছে যে ইতিমধ্যে যেটা নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে জাতীয় সঙ্গীতের আগে কিন্তু যে জাতীয় গীত রয়েছে বন্দে মাতরম সেটা কিন্তু বাজাতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। এবং শুধু তাই নয়, সমস্ত সরকারি যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেখানে বন্দে মাতরম বাজাতে হবে। বিভিন্ন স্কুল যেখানে রয়েছে স্কুলে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে, তার মধ্যে উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে। তারা কিন্তু স্কুলগুলিতে যখন প্রার্থনা সভা হবে তখন তার আগে কিন্তু বন্দে মাতরম বাধ্যতামূলক করেছে। অর্থাৎ এই যে বন্দে মাতরমের যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে একাধিক যেখানে তারা গাইডলাইন বেঁধে দিয়েছেন, অন্যদিকে কিন্তু এটা বাধ্যতামূলক করা হয়েছে যে জাতীয় সঙ্গীতের আগে তাকে বাজাতে হবে এবং 6টি স্তবককেই কিন্তু বাজাতে হবে, সেটা কিন্তু একেবারে অনিবার্য করা হয়েছে। তবে শুধুমাত্র যে ছাড়টা দেওয়া হয়েছে সেই ছাড়টা হলো যে কোনো সিনেমা ঘর বা বিনোদন ঘর কোথায় যদি থাকে
কোথায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে শুধুমাত্র বাধ্যতামূলক নয়, সেটা বাদ দেওয়া যেতে পারে, কিন্তু বাকি সমস্ত যে সমস্ত প্রোগ্রামস থাকবে, বিশেষ করে সরকারি যে অনুষ্ঠানগুলি থাকবে সেখানে কিন্তু এটা বাধ্যতামূলক থাকবে। অর্থাৎ একদিক থেকে এই বন্দে মাতরমকে নিয়ে যখন বিভিন্ন বিতর্ক তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু এই বিষয়টাও সামনে আসছে যে বাধ্যতামূলক করে দেওয়ার ফলে এটা অনেকের আবেগের কোথায় কি চাপ পড়বে, আবেগ কোথায় না কোথায় আঘাত পাবে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে বন্দে মাতরমের প্রথম স্তবকের পরে কিন্তু যে দ্বিতীয় স্তবক রয়েছে সেখানে কিন্তু দুর্গা বন্দনার কথা রয়েছে। সেক্ষেত্রে অন্য ধর্মের মানুষের যে সেন্টিমেন্ট রয়েছে, যে রিলিজিয়াস সেন্টিমেন্ট রয়েছে, যে ধার্মিক আবেগ রয়েছে, সেখানে আঘাত পড়বে কিনা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক মহলে সেটা নিয়ে তরজা শুরু হয়েছে। কিন্তু অন্যদিকে যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে যে দেশপ্রেম বোধকে এবং দেশপ্রেমের যে আবেগ, সেই আবেগকে আরো ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু সংবিধানের বিভিন্ন ক্ষেত্রে তারা দাবি করছেন যে রয়েছে যে ইকুয়াল স্ট্যাটাস দিতে হবে, অর্থাৎ জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় গীতকে ইকুয়াল স্ট্যাটাস দিতে হবে এবং সেই ক্ষেত্রে তার মর্যাদা সহমর্যাদা দিয়ে কিন্তু এই বন্দে মাতরমকে বাজাতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলা যায় তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করে স্পষ্টভাবে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু সেটা বাজাতে হবে। 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে সেটা বাজাতে হবে, সেই সমস্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু তার যে প্যারামিটারস রয়েছে, একটু সঙ্গে থাকো এই ব্যাপারে আমি একটুখানি অমিতাভদার কাছে একটু আসার চেষ্টা করি। অমিতাভদা, অনেকগুলো বিষয়, জাতীয় গান বা রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে আমাদের শালীনতা মর্যাদা রক্ষণ করাটা বাধ্যতামূলক, কিন্তু বিষয় হচ্ছে যে যে নির্দেশিকাগুলো এসছে দুটো বিষয় জানার চেষ্টা করি। এক্ষেত্রে সিনেমা হলে যদি কোনো তথ্যচিত্র দেখানো হয় তার কোনো পার্ট হিসেবে যদি বন্দে মাতরম বাজানো হয়, এক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে তাহলে কি সেক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে? কারণ সিনেমা হলে এক্ষেত্রে কোনো বিশৃঙ্খলার বা ব্যাঘাত ঘটবে না তো, এটা যেরকম একটা প্রশ্ন। এবং কিছুদিন আগেও আমরা দেখেছিলাম এই বন্দে মাতরমের 6টা স্তবক নিয়ে কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডা চলেছে, কেন 6টার মধ্যে 4টে স্তবক বাদ হবে না, কিন্তু এখন 6টার মধ্যে 6টাই গাইতে হবে। এটা কি নতুন করে ভোটমুখী বাংলায় বিতর্ক সৃষ্টি করলো মনে হয়? দেখো, প্রথম প্রশ্নের উত্তরে বলি, এই মুহূর্তে যে নির্দেশিকাটি যেভাবে মানে আলোচনা হলো, এই মুহূর্তে আমরা যে জানতে পারলাম বা সকলেই জানতে পারলেন, তাতে কিন্তু কার্যত ভারতবর্ষে প্রায় 2টি জাতীয় সঙ্গীত তৈরি হয়ে গেল। দুটোই মর্যাদা এক করে দেওয়া হলো, অর্থাৎ তাদের আনুষ্ঠানিকতাকে একই রকম করে দেওয়া হলো। ফলে এই প্রশ্নে মানে এটা না গেয়ে ওটা গাওয়া হলে বা ওটা না গেয়ে এটা গাওয়া হলে আনুষ্ঠানিকতা পূর্ণ হবে কিনা সে বিষয় নিয়ে সংশয় তৈরি হবে। কেউ যদি মনে করেন তিনি বন্দে মাতরম গাইবেন না, জনগণ গাইবেন, এবং তারপর তাতে যদি মনে করা হয় যে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলো না, কিংবা কেউ যদি মনে করেন যে আমরা জনগণমনটাই গাইবো, বন্দে মাতরমকে পরিহার করবো, তাহলে আনুষ্ঠানিকতা পূর্ণ হলো কিনা, এই যাবতীয় বিবাদ কিন্তু ক্রমাগত উঠে আসতে থাকবে। এবং কার্যত এই শুরুর গান পরিবেশনা দিয়েই অনেকটা সময় মানে সরকারি কাজের সময় খানিকটা কেটে যাবে কিনা আমি সেটা পরবর্তীকালে পরিস্থিতি জবাব দেবে। কিন্তু যেটা লক্ষণীয়, যে প্রশ্ন তুমি একটু আগে করবে, সেই প্রশ্নের উত্তরে আমি বলি, ধরো জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের জাতীয় সঙ্গীত, এবং এই জাতীয় সঙ্গীত গাইবার একটি নির্ধারিত সময় আছে, দ্যাট ইজ 52 সেকেন্ড। এক্ষেত্রে যেমন 3 মিনিট 10 সেকেন্ড করে দেওয়া হয়েছে, তেমনি জনগণ মন গাইবার জন্য 52 সেকেন্ড সময় আছে। 52 সেকেন্ড ছাড়িয়ে বা 52 সেকেন্ডের কমে যদি এই গানকে গাওয়া হয় তা আর জাতীয় সঙ্গীত বলে গণ্য হয় না। তাই চলচ্চিত্রে যদি এই জনগণ মন অধিনায়ককেই ধীর লয়ে পরিবেশন করা হয়, কোনো রাষ্ট্রীয় প্রচার কার্যে যদি জনগণমনকে ধীর লয়ে ওই 52 সেকেন্ডের মাত্রাকে পার করে গাওয়া হয়, তাহলে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে বলে সেটা স্বীকৃত নয়। সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত গাইবার সঙ্গে পালনীয় যে নিয়মাবলী, অর্থাৎ যে স্বাধীনতা, যে পোশাক বিধিতে দাঁড়ানো, এইগুলো সবটা পালন না করলেও চলে। অনেকে এটা জানেন না, সেই জন্য দুটোকেই মানে ওই গান শুনলেই উঠে দাঁড়িয়ে পড়েন, কিন্তু এই বিষয়টার সঙ্গে কিন্তু তার লয় এবং
এবং তার গতির গুরুত্বপূর্ণ একটা সংযোগ আছে। ঠিক একই রকম ভাবে বন্দে মাতরমকেও যে 6টি স্তবককে বাছা হয়েছে, সেটি যদি 3 মিনিট 10 সেকেন্ডের চেয়ে বেশি সময় গাওয়া হয় তাহলে কিন্তু এটি আর রাষ্ট্রীয় গীতি থাকবে না। ঠিক। অর্থাৎ সেটি তখন একটি সাধারণ বঙ্কিম রচনা বা বঙ্কিম গীতি হিসেবেই পরিবেশিত হবে। ওটি যেমন একটি সাধারণ রবীন্দ্রসঙ্গীত হিসেবেই চিহ্নিত হবে, ঠিক তেমনি এটি একটি সাধারণ বঙ্কিম গীতি হিসেবেই, অর্থাৎ রাষ্ট্রের বেঁধে দেওয়া সমস্ত প্রোটোকলকে মেনটেন করলে তবেই এটি জাতীয় সঙ্গীত বা জাতীয় গীতির মর্যাদা পেতে পারে। একেবারে। সুতরাং সিনেমা হলে কোনটা অনুষ্ঠিত হবে সেটা নির্ভর করবে তার সময়সীমার ভিত্তিতে। 1, 2 ভোটমুখী বাংলায় এই প্রসঙ্গ এসে পড়লে বরং আমাদের যারা বিরোধিতা করছেন, এই জয়প্রকাশ বাবু একটু আগে বলছিলেন RSS এর ইতিহাস ইত্যাদি ইত্যাদি, একদিক থেকে ঠিক রাজনৈতিক বিরোধিতা করার পাশাপাশি এটাও তো ঘটনা যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীতকে একাকার যদি করে দেওয়ার চেষ্টা হয় তাহলে শেষ পর্যন্ত আখেরে দুজন বাঙালির রচনা, রবীন্দ্রনাথের রচনা রবীন্দ্রনাথের সুর, বঙ্কিমের রচনা রবীন্দ্রনাথের সুর, এই দুই সারা দেশে ব্যাপকভাবে বেশ। অনুষ্ঠিত হবে, এটা বাঙালির গৌরবের কারণই হয়ে উঠতে পারে। একেবারে অমিতাভ বাবু, আজকের মতো মানে জিরো আওয়ারে যেহেতু সময় একেবারেই শেষ, সেক্ষেত্রে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে জিরো আওয়ারে ছিলেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, এবং অন্যদিকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি খালেদ জামাল। একেবারে জিরো আওয়ারের সময় একদম ফুরিয়েছে এবং এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। জিরো আওয়ার শেষ করতে হবে, সময় বলছে। আমরা ফিরবো আবারও গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকবো।